সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের স্টুডিও আলোচনায়। চলছে বইমেলা, আমাদের প্রাণের বইমেলা। বইমেলা মানে হচ্ছে পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা। আমরা এই বিষয় নিয়ে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজন করেছি নতুন মলাটের ঘ্রাণ এই অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত আছেন আলোচনার জন্য কবি, লেখক ও সাংবাদিক আলতাফ শাহনাজ। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। পাশেই রয়েছেন অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নন্দী, গবেষক, লেখক এবং শিক্ষক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। দর্শক, পৃথিবীর সভ্যতার যে বিনির্মাণ, এগিয়ে আসা, সংস্কৃতি, শেকড়, এই সমস্ত তাবৎ কিছু লিপিবদ্ধ থাকে গ্রন্থে, লিপিবদ্ধ থাকে চিন্তা এবং মনন। আমরা এই বিস্তর পরিসরে আজকে আলোচনা করব নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজনের মধ্য দিয়ে। প্রথমেই জিজ্ঞাসা, আলতাফ শাহনাজ, আপনার পরিচয় কবি হিসেবে, কবি নির্লিপ্ত নয়ন, ব্র্যান্ড নেম, এই নামকরণ করার ক্ষেত্রে আপনার এক দুঃসাহসিক অভিযান আছে, পেছনে খাটুনি আছে। সেই গল্পের নেপথ্যের গল্পটা এটা আমরা শুনতে চাই। আসলে এটা খুব ছেলে মানুষই সময় ছিল, আর এটা খুব মজার সময়ও ছিল। আজকে যদি পেছন ফিরে দেখি, আমি তখন নির্লিপ্ত নয়ন নামে লিখতাম, কারণ তখন দেখতাম যে কবিরা বা লেখকরা যে তাদের যে আসল নাম, সার্টিফিকেট নাম, ওই নামগুলো মানে নিতেন। তো আমারও এরকম, তখন আমি ক্লাস 10-এ পড়ি, মানে 10ম শ্রেণী। তো তখন আমারও এরকম মনে হলো। আর তখন তো আমরা লিটল ম্যাগাজিন করতাম, তো লিটল ম্যাগাজিনে সাধারণত মানে এই ধরনের নামই থাকতো। তো নির্লিপ্ত নয়ন আমার নাম, ডাকনাম যেহেতু নয়ন, তো তখন ওই নয়নের সাথে মিলিয়ে নির্লিপ্ত নয়ন দিলাম। এখন এই নাম যে আমি 10 বছর বহন করব, এটা তো আমি জানতাম না সেটা। তো এবং তখন তো আমি ভাবি নাই যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়বো, একটা একাডেমিকভাবে আমি একটা জায়গায় যাব। তখন আমি ভাবছি আমি কবি হব। তো কবি হলে তো আর লেখাপড়া লাগে না। আমাদের মফস্বলে এরকম ধারণা ছিল যে কবি মানে তো লেখাপড়া লাগে না, কবি মানে না খেয়ে থাকে, বা আমাদের সোসাইটির মধ্যেও এই ধারণা আছে যে কবিদের পয়সা, মানে কবি লেখকদের পয়সাপাতি লাগে না, এরা না খেয়ে থাকলেও চলে, এরা লিখবে কবিতা। কবি বড় লোক হতে পারে, বা কোনো কবি পয়সা থাকতে পারে, সেই একটা কবি মানে আমাদের। এটা কি লোককবি, আমাদের লোকগান যারা করতেন তারা একটা ঝোলা নিয়ে ঘুরতেন, এই মানসিকতা থেকে, লোকজগবি থেকে এই পরম্পরা কি এরকম এসছে? অনেকটা। তবে আমি একটা, অবশ্য কে কীভাবে নেবেন আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমাদের 60 দশকের কবি যারা, যেমন ধরা যাক নির্মলেন্দু গুণ, যেমন ধরা যাক মহাদেব সাহা, আসাদ চৌধুরী, বাবুল হাসান, তাদের যে জীবনযাপন, যে হোটেলে খেলাম, না খেয়ে টাকা না দিতে পারে দৌড় দিলাম, এই ফ্যান্টাসিগুলো এগুলো কাজ করেছে, মানে এই মিথগুলো তৈরি করেছে। তো একজন কবির আমি যেটা বলতে চাই যে একজন কবির লিখতে গেলে তো ভালো একটা কাগজ লাগবে, ভালো একটা মানে ঘর লাগবে, বা এখন কম্পিউটার লাগবে, সমস্ত প্রযুক্তি তার থাকতে হবে একজন লেখকের, হোয়াট এভার যেটা বলছিলাম। তো তারপরে নির্লিপ্ত নয়ন নাম থেকে পরে আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম, তখন থেকেই আমার সংকটগুলো তৈরি হতে শুরু করলো। জাহাঙ্গীরনগরেও আমি আসলে নির্লিপ্ত নয়ন নামে পরিচিত ছিলাম, বন্ধুবান্ধব বা সার্কেলে। আমার নাম তো। জাহাঙ্গীরনগর আপনি কোন বিভাগে পড়তেন? জাহাঙ্গীরনগর আমি নাটক, এটা খুব মজার ঘটনা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়তাম। আমি আসলে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে। তো আমার একটা অনুষ্ঠানে, তখন তো জাহাঙ্গীরনগরের পরীক্ষা একটু রচনামূলক ছিল, কঠিন ছিল। ঢাকা পরে হতো পরীক্ষা, আগে হতো, জাহাঙ্গীরনগর পরীক্ষা পরে হতো। তো আমার তখন একটা সময়ে চারুকলায় একটা অনুষ্ঠানে আমার গুরু সেলিম আল দিনের সাথে আমার আলাপ হলো। তখন উনি আমাকে বললেন যে তুমি কিসে পড়ো? আমি বললাম স্যার আমি তো চারুকলায় ভর্তি হয়েছি। বলছে বাবা তোমার জায়গা তো চারুকলা না, তোমার জায়গা ড্রামাটিক্স, তুমি জাহাঙ্গীরনগর এসে দেখা করো। তো ওইভাবেই আসলে স্যারের অনুপ্রেরণায় বা স্যারের নির্দেশ মতোই আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছি। রাত্রির অদ্ভুত নিম গাছ আপনার প্রথম কাব্যগ্রন্থ 2011 সালে করলেন আপনি। এই বইটা করলেন, এটা প্রেক্ষাপটটা একটু বলবেন। আচ্ছা, এর প্রেক্ষাপটে বলতে গেলে আসলে আবার ওই সেলিম আল দিনের কথা বলতে হবে।
তো সেলিম আল দীন আমাকে আসলে ড্রামাটিক্স বা নাট্যক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি করেছিলেন আমি কবিতা লিখতে পারতাম বলে, আর কোনো যোগ্যতা আমার ছিল না। হ্যাঁ, আমি একাডেমিক পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, সবই ঠিক আছে, কিন্তু আমি মানে এটা বাংলাদেশে কিন্তু এটা আমি আসলে বলতেই চাই যে আমার পায়ে তো একটু সমস্যা আছে। তো ড্রামাটিক্স ডিপার্টমেন্টে ধরেন যে সিলেবাস, সেই সিলেবাস হচ্ছে এখানে নাচও করতে হয়। তো সেলিম আল দীন কিন্তু শুধুমাত্র আমার জন্য এই ফাইট করে সিলেবাস পুরো মানে বিশ্ববিদ্যালয়ের বা ডিপার্টমেন্টের সিলেবাস বদলায় ফেলছিলেন যে ও তত্ত্বীয় পড়বে। তো তারপরে 7 সালের দিকে আমি একটা পাণ্ডুলিপি তৈরি করি আমার লেখাপত্র দিয়ে। তা আমি স্যারের কাছে নিয়ে গেলাম। তো বললো, স্যার আমাকে বললেন যে তুমি কি করতে চাও? আমি বললাম, স্যার আমি একটা বই করতে চাই। তো বলছে, এখনই তুমি বই করবা? বলছে, ছাগল চিনো? ছাগল? আমি জি স্যার। বলছে, ছাগলের কিন্তু অনেক বাচ্চা হয় জানো তো? আমি জি স্যার। আমি কিন্তু বুঝে গেছি, উনি কিন্তু আর কিছু আমাকে বলে নাই, আমি কিন্তু বুঝে গেছি যে বই আর করা যাবে না। বলছে, পড়ো পড়ো পড়ো। তো আমি যখন 2011 সালে বই করলাম তখন তো স্যার বেঁচে নেই। তখন আমি অনার্স পরীক্ষা 2011 সালে যখন বই করলাম, অনার্স পরীক্ষা শেষ, মাস্টার্সে আমি আমার স্ক্রিপ্ট রাইটিং ছিল মাস্টার্সে। তখন আসলে আমার সব বন্ধু বান্ধবেরই বই হয়ে গেছে। তো ঐতিহ্যের নাইম ভাই আমাকে বললেন যে আপনি একটা পাণ্ডুলিপি নেন। তা আমি পাণ্ডুলিপি করলাম। পাণ্ডুলিপি করার পরে আর তখন তো আমি কম্পিউটার পারতাম না, হাতে লিখতাম। আমার এক ছোটো ভাই ছিল জাহাঙ্গীরনগরে, ওর নাম ফয়সাল, ও আমার পাণ্ডুলিপি কম্পোজ করে দিল। তারপর প্রুফ দেখলাম, বই করলাম। আমরা আবার আপনার এই প্রসঙ্গে আসবো। অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নন্দী, আপনি শিক্ষকতা করছেন সঙ্গীত বিভাগে, আপনি অধ্যয়ন করেছেন সঙ্গীত বিভাগে, আপনি নিজে শিল্পী, আপনার গবেষণা পরিসর সঙ্গীত। আপনি পিএইচডি করলেন কোন বিষয়ে? আমি পিএইচডি করেছি কাজী নজরুলের একটি বিষয়, যেটি আগে কখনো এই টপিকে লেখা হয়নি। নজরুল সঙ্গীতের সুরকার, মানে কাজী নজরুলের গান সুরকার প্রসঙ্গ। নজরুলের গানে যারা সুর করেছেন, কাজী নজরুল ছাড়াও নজরুলের গানে যারা সুর করেছেন, তাদের নিয়ে আমি গবেষণা করেছি। এটা শিরোনাম কি ছিল? কাজী নজরুলের গান সুরকার প্রসঙ্গ, এটা ছিল আমার টপিক। তো সেখানে নজরুলের গানে 56 জন সুরকার সুর করেছে নজরুল ছাড়া। এটি আমি বার করেছি, কে কোনটা গান সুর করেছে, কী গান সুর করেছে, এই বিষয়গুলি আমার পিএইচডির বিষয় ছিল। এছাড়াও আপনি বই করেছেন নজরুল সঙ্গীতে রাগ নির্ভরতা, নজরুলের কাব্য ও সঙ্গীতে মানবতাবাদ। আমি আরও আমার 7টা গ্রন্থ আছে। 8 নম্বর গ্রন্থ এবার আসবে আশা করি বইমেলাতে 20 তারিখের পরে, যেটি কণ্ঠসাধন। এই কণ্ঠসাধনটা হলো আমরা গান করি, আসলে আমাদের কণ্ঠ সঠিক রাখবার যে পদ্ধতিগুলো সেখানে আছে, কীভাবে আমরা রাখতে পারি, ব্যবহারিক প্রক্রিয়া। এটা কোনো তথ্য বিষয় নয়, ব্যবহারিক বিষয়গুলো। যেমন আমি ক্লাসিক্যাল করি, আমি গান করি, ক্লাসিক্যাল করলেই যে আপনি ভালো গান গাইতে পারবেন এটি কিন্তু বেমানান। আপনাকে গান এক জিনিস, উচ্চাঙ্গ সঙ্গীত একটা জিনিস। আপনার নজরুল সঙ্গীত একটা বিষয়, রবীন্দ্র সঙ্গীত একটা বিষয়, আর উচ্চাঙ্গ সঙ্গীত একটা বিষয়। কিন্তু ভয়েস সঠিক রাখার একটা পদ্ধতি আছে। যারা ভালো ক্লাসিক্যাল গাইলে যে সে ভালো গান করতে পারবে এমনটি হওয়ার কোনো কারণ নেই। আপনাকে ভয়েস যেখানে লঘুসঙ্গীতের প্রয়োগ যেখানে ঘটবে সেখানে একটা ট্রেনিং দরকার আছে। সেটার উপরে আমি একটা গ্রন্থ লিখেছি, পার্ট 1 কণ্ঠসাধন, প্রথম খণ্ড। এটি আসবে 20 তারিখের পরে। নতুন মলাটের ঘ্রাণ পাবো আমরা তখন অবশ্যই। আর এটি আমার হাতে লেখা বই বের হচ্ছে, এটি প্রিন্টেড নয়। আচ্ছা, দারুণ একটা নতুনত্ব। কারণ যেই বিষয়গুলো ওখানে লেখা আছে সেগুলো টাইপ করতে গেলে আমাদের দেশে যারা টাইপ করে তারা কিন্তু ওই সিম্বলগুলো, ওই চিহ্নগুলো দিতে গিয়ে তারা অনেক মিস করে। এইটা প্রুফ দেখতে গেলে আমাদের, হ্যাঁ, এটা আমরা আলাপ করেছি যে আমাদের বাংলা ভাষার যেই উচ্চতা, যে ধরনের যে গভীরতা, তার সঙ্গে প্রযুক্তিগতভাবে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের প্রিন্টিং সফটওয়্যার, এই বর্ণ তৈরি করা, যুক্ত বর্ণ তৈরি করার ক্ষেত্রে, বা যেটা আপনার সঙ্গীতের যে সাইন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখানে হলো কি, যেমন আমাদের একটা সপ্তক একটা কথা আছে সঙ্গীতে। সপ্তক 3 প্রকার। আমরা সারেগামা পাদানিসা বলি, একটি হারমোনিয়ামে 3টি অক্টেভ থাকে। হ্যাঁ, একটি হলো উদারা সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। এই চিহ্নগুলো ওরা দিতে পারে না। এই যে তার সপ্তক যেখানে হবে, তার আর সা হলে ওরা কারা? যারা টাইপ করে। টাইপ তো যদি না থাকে দিবে কিভাবে?
না। সে তো তৈরি হচ্ছে কি না, তৈরি হচ্ছে এখন তৈরি হচ্ছে এই কারণে যে তারা এটা থেকে বাংলা যে ব্যবহারের সফটওয়্যার আমাদের আছে, বাংলা শব্দ তৈরির, বাক্য তৈরির, যে নির্মাণের যে বিষয়গুলো আছে সেগুলো তারা আস্তে আস্তে এখন এই তো ক্যাপাসিটি। আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, আমি দৃষ্টি আকর্ষণ করবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা অনেকগুলি লোপাটের আমরা প্রজেক্ট করেছিলাম, কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি। আমাদের ভাষাকে এই ডিজিটাল রূপান্তর, শব্দকে, বর্ণকে, যুক্ত বর্ণ, আমাদের কার ইকার অনেকগুলি প্রকার রয়েছে। বাংলা ভাষায় 50টা বর্ণ রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে অনেক। তো আমাদের এগুলি নিয়ে যেভাবে কাজ করা উচিত ছিল, সেই বিষয়টা আপনি নির্লিপ্ত নয়ন, আলতাফ শাহনাজ, আপনি এই নামে প্রথম আলোতে কাজ করেন একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আপনি যখন ডিজিটাল ভার্সনে এই ভাষাকে ব্যবহার করে কোনো চিন্তা লেখা দেন, তখন নিশ্চয়ই এই সংকটের মুখোমুখি হন। এই বিষয়টি একটু বলবেন। খুবই খুবই চমৎকার প্রশ্ন। আমরা যেটা ভাবি, মানে আমি দুইটাই দেখি। আমি তো প্রথম আলো সাহিত্য পাতা দেখি, সাহিত্য সম্পাদক। তো আমাদের একটা প্রিন্ট ভার্সন আছে আর একটা অনলাইন ভার্সন আছে। তো প্রিন্টে আমরা যখন আইডিয়া করি, পরিকল্পনা করি, সেই পরিকল্পনা হচ্ছে একরকম, আর অনলাইনের পরিকল্পনা আর একরকম। অনলাইনে আমরা একটু মানে অনলাইনের রিডার কি চাই, অনলাইনের রিডারকে আপনাকে, এটা আমাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম, বিশ্বের একটা নিয়ম, যে আপনাকে 15 সেকেন্ডের মধ্যে রিডার যদি অ্যাটাক না করে কন্টেন্টে, আমরা তো কন্টেন্ট বলি, কন্টেন্ট অ্যাটাক না করলে এই রিডার আর ঢুকবে না। এটা একটা ব্যাপার। তো আমরা তখন ভাষা যথাসম্ভব সহজ করে, মানে যোগাযোগ সক্ষম, সহজে, হ্যাঁ যোগাযোগ সক্ষম, সহজ করে, অ্যাট্রাকটিভ, যে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম, কোনো একটা কিছু দিয়ে শুরু করলাম, এটা আপনি আপনার লেখাটা লিখে দেন, কিন্তু আমি যখন এডিটিং করব জিনিসটার, আমি যখন মানে শিরোনাম দিব জিনিসটা, সেটা একটা ইয়ে করবে। এটা অবশ্য গল্প কবিতায় সম্ভব না। প্রযুক্তিগত কি ধরনের প্রতিবন্ধকতা পান? প্রযুক্তিগত ফন্ট ভেঙে যাওয়া, কারণ আমাদের ফন্ট ভাঙে না, কারণ আমরা নিজেদের মতো কাস্টমাইজ ফন্ট বানিয়ে নিয়েছি। তাহলে একটা ইনভেস্টমেন্ট আছে এখানে, একটা পরিকল্পনা আছে এখানে, একটা পরিকল্পনা আছে, কিন্তু বাংলাদেশের অনেকেরই সেই পরিকল্পনা নেই। যেমন ধরেন আপনি যখন র্যাব লিখতে যাবেন, রয় জফলা আকার ব, আপনি র্যাব লিখতে পারবেন না, ভেঙে যাবে। খিওতে আপনার ঝামেলা হয়। এবং আরেকটা বড় ঝামেলা আছে, এটা আমাদেরও আছে, মানে এটা মানে ইয়াতে সম্ভব না, বা এটা ইউনিকোডে সম্ভব না। সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। এখন চাঁদের চন্দ্রবিন্দু আপনি দেখবেন আকারের উপর চন্দ্রবিন্দু, কিন্তু এটা কিন্তু অরিজিনাল ঠিক না, এটা চয়ের উপর দিলে আসে না। হ্যাঁ, এটা দেওয়া সম্ভব হয় না। তাহলে এই সব জায়গায় কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে, কাজ করার যথেষ্ট সুযোগ। মাতৃভাষা ইনস্টিটিউট হোক, আইসিটি মন্ত্রণালয় হোক, যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা অনুরোধ করব এই বিষয়গুলির উপরে বিশেষভাবে নজর দেওয়ার জন্য। আমাদের দেশে প্রচুর এক্সপার্ট রয়েছে, ভাষাতাত্ত্বিক রয়েছে, ব্যাকরণবিদ রয়েছে, তাদের নিয়ে যারা আইটি বিশেষজ্ঞ, ইউএক্স ইউআই ডিজাইন যারা করছেন, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স, এটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু ডিজিটাল বাংলাদেশ কাগজে কলমে থাকলে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। আমি প্রদীপ কুমার নন্দী আপনার কাছে জানতে চাবো যে এই নজরুলের যে কাব্যে এবং সঙ্গীতে মানবতা, দুইটা কাব্য এবং সঙ্গীত, এই দুইটাকে এক করে আপনি গবেষণার ফল পেলেন? আসলে আমি যখন একাডেমিকভাবে যাত্রা শুরু করি, তখনই আমি ব্যবহারিক দিকটা এবং তত্ত্বীয় নজরুল সঙ্গীতে দুটোর দিকে একত্র করে চলবার চেষ্টা করেছি। মানবতাবোধ নজরুলের কাব্য আছে, নজরুলের সঙ্গীতও আছে। একটা উদাহরণ দেবেন কবিতা বা গানের? যেমন আপনাকে বলি, যেমন সম্প্রীতির যে গানগুলো, সাম্প্রদায়িক সম্প্রীতির গানগুলো, হ্যাঁ, এই একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির গান। মানবতাবোধ তো কাজী নজরুলের এখানে আমরা দেখতে পাই, তিনি সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষকে একই জায়গায় একত্র করতে চেয়েছেন। এখানে ভিন্নতা বলতে কিছু থাকবে না। সেই জন্যই মানবতাবোধের যে ধর্ম, সেটি সঙ্গীতে এবং কাব্যে তিনি সংযোগ করেছেন। একটা কাব্যকে যদি সুরারূপে আপনি অনুমনা শোনান আমার দর্শকদের জন্য। না, কাব্য সুরে অথবা গান, কাব্য সুরে নেবার জন্য এটা যেন প্রক্রিয়া আছে, এবং অনেক কাব্য সুরে হয়েছে। বলবীর যে গানটি, যে কবিতাটি নজরুলের, বিদ্রোহ কবিতাটি, এটিও আমরা সেদিন শুনতে পেয়েছি এক জায়গায়। এগুলো হচ্ছে, এবং কিছু কিছু কাব্য আছে যেটা সঙ্গীতে রূপান্তর করা হয়েছে পরে। হ্যাঁ, কারারি লৌহকপাট, এটি তো আমরা সুরে শুনেছি। এটির মূল বক্তব্য ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলার কথা পত্রিকার জন্য কাজী নজরুলকে বলেছিল যে তুমি একটি লেখা নাও,
তখন সেই লেখাটি পাঠিয়েছিল। হ্যাঁ, অনেকে ভেবেছিল যে এটা মনে হয় কারারি লোহকপাট জেলের মধ্যে থেকে একটা তার বিদ্রোহী ভাবের পরিচয়, কিন্তু আসলে তা নয়। ওই পত্রিকার জন্য লেখার পরে গানটি সুরে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু মানবতাবোধ আছে, কবিতাও যেমন আছে, সঙ্গীতেও তেমন। সঙ্গীতের একটা দর্শকদের জন্য আপনি করে শোনান। যেমন আপনার মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটি কিন্তু সম্প্রীতির বার্তা, মানবতাবোধের বার্তা। আমরা মানুষ আগে হব, তারপরে কে কি সেটা পড়ে। এই বিষয়গুলো কাজী নজরুলের কাব্যসঙ্গীতে আমরা পেয়েছি। আলতাফ শাহনাজ, আমরা আপনার 2016 সালে আপনার বই পাচ্ছি আলাদিনের গ্রামে। 2019-এ আপনি করলেন আপনার অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ কলহ বিদ্যুৎ। এই দুটা প্রসঙ্গে আপনি অল্প করে যদি বলেন। আলাদিনের গ্রামটা বলি, আলাদিনের গ্রামে আমি লিখতে শুরু করি 2012-তে। কারণ তখন জাহাঙ্গীরনগরে থাকতেই আমরা, এটা সেলিম স্যারের প্রভাব হবে, উনি আমাকে বিশেষত শাহনামা পড়িয়েছিলেন এবং উনি আমাকে আসলে আরব্য রজনীর গল্পগুলো পড়িয়েছিলেন। তো আমি যখন ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে আমার মনে হলো যে, মানে জাহাঙ্গীরনগর থেকে যখন পাকাপাকিভাবে ঢাকায় চলে আসলাম, ঢাকা আসার পরে মনে হলো যে আলাদিন যেরকম একটা সরল সহজ একটা ছিল, আমিও সেরকম ছিলাম, কিন্তু ঢাকায় সে জটিল হয়ে গেছে। মানে আমি ঢাকা করতে পারতেছি না। তো ওই সময় আসলে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমি যদি রাধাকে নিয়ে লিখতে পারি, আমি যদি টেরাকোটা নিয়ে লিখতে পারি, আমি যদি জেসাসকে নিয়ে লিখতে পারি, হোয়াই নট আমার মুসলিম মিথ, এগুলোকে নিয়ে আমি লিখতে পারবো না কেন? কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে তখন না, মানে অনেক দিনই মুসলিম মিথগুলো নিয়ে, মানে আমি ধর্মীয়ভাবে বলছি না, আমি কালচারালি বলছি, মুসলিম মিথগুলো নিয়ে লেখা হতো না। মানে লেখা হতো না কি, আমাদের একটা মানসিক বাধা ছিল। কেউ আমাদেরকে নিষেধ করে দিত তা তো না। আমি রাধাকে নিয়ে বা আমি টেরাকোটাকে নিয়ে একটা মানে কবিতা লিখতে যত লিখতে পারতাম, বা শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো ক্যারেক্টার বা চর্যাপদের কোনো ক্যারেক্টার, তো আমি দেখা যাচ্ছে যে ইউসুফ নবীর ওই গল্পটা, মাছের পেটের গল্পটা, আমি এটা লিখি নাই, বা মানে আমার একটা মানসিক, আমি না, আমাদের একটা কালেকটিভ, তো এটা ছিল। তখন আমার মনে হয় ওয়াই আমি এটা কেন করব, আমি তো সবই নেব। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আলাদিন মানে আরব্য রজনীর ওই মিথটাকে আমি ব্যবহার করে লিখি। আর কলহ বিদ্যুৎ হচ্ছে একদমই নাগরিক জীবনে, আমি যেভাবে নাগরিক জীবনকে দেখেছি ঢাকা শহরে এসে, তো সেটার একটা চিত্র। আর আপনার সামান্য দেখার অন্ধকারে, সহসা দুয়ারে, দুটা আসলো আপনার পরপর 20 এবং 21-এ। সহসা দুয়ারের কথাটা আগে বলি। সহসা দুয়ারে আসলে আমি লিখেছি জাহাঙ্গীরনগর থাকতে। সহসা দুয়ারের সিনট্যাক্স একদমই আলাদা, কারণ জাহাঙ্গীরনগর খুব পেলব, কোমল এবং বাস্তব দুনিয়ার সাথে এটার কোনো মিল নেই। তো ওই সহসা দুয়ারের মধ্যে আপনি দেখবেন যে অনেক স্বপ্নের কথা আছে, অনেক আছে যেটা বাস্তব দুনিয়ার সাথে মিলবে না। সামান্য দেখার অন্ধকারে আসলে আমি লিখতে শুরু মানে লিখছি এটার মজার একটা স্টোরি আছে। তার আগে 19 সালের দিকে 19 সালে লিখছি। আমি লিখতে পারতেছিলাম না এবং তখন চারদিকে খুব অবরুদ্ধ একটা অবস্থা, কেউ কোনো কথা বলতে পারি না। আমরা একটা কথা লিখতে গেলে শতবার ভাবি। আমি একটা গল্প কিছু থাকলে এডিট করি, ফেলে দিই এবং নানা রকম। এবং তখন এই যে সম্রাটের ক্যাসিনোর কাণ্ড ঘটলো। তো আমি এক বৃহস্পতিবারে অফিস থেকে গেছি, আমি যা লিখতেছিলাম সেগুলো আমি মনে হচ্ছিল যে না, আমি যা লিখতে চাচ্ছি তা এগুলো না। তো তারপরে আমি অফিস থেকে আমার বাসায় রিক্সা নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার মাথায় লাইন আসতো। আমি বুঝতে পারছি আমার মাথায় লাইন আসতেছে, ইটস ট্রু। তো আমি মোবাইলে নোট রাখলাম এবং আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার ওয়াইফ বুঝছে যে আমি লিখ, এবং ওই যে দরজা তালা দিলাম, মানে সিটকানি দিলাম, বৃহস্পতিবার রাত, শুক্রবারে আমি বের হই নাই, শনিবার সন্ধ্যায় আমি বের হয়েছি এবং তখন আমি পুরো লেখাটা লিখছি। তো এটা খুব ঘরের মধ্যে লেখা, এবং এটা আসলে একদম বিগত যে স্বৈরাচারী সরকার ছিল, স্বৈরাচারী শাসন ছিল, ওই শাসনকে আপনি বইটা পড়লেই বুঝতে পারবেন, একটারে লেখা এবং ওই শাসনের ক্রিটিক করে লেখা। তারপরে বইটা পরে বের করে 20-এর বই। গ্রামের লোকেরা যা বলে, এটা কি ওইটার রিফ্লেকশন আছে এখানে 2023-এ যেটা বের হলো? না, এটার সাথে মিল পাবেন আপনি আলাদিনের গ্রামের এটার সঙ্গে। ওইটা সিকুয়েল। ডক্টর প্রদীপ নন্দী,
ছোটদের নজরুল আপনি একটা বই করলেন, হ্যাঁ। এখানে কি কি আনলেন? আমি প্রথম আমার গ্রন্থ ছিল বাংলা গান ও নজরুল সঙ্গীত প্রসঙ্গ, দ্বিতীয় গ্রন্থ হলো ছোটদের নজরুল। আমি চেষ্টা করেছি যে সব বিষয়গুলো যাতে এক কথায় উত্তরটা পাওয়া যায়। প্রশ্নটা অনেক বড়, উত্তরটা একটা শব্দ, যাতে করে বাচ্চারা যারা ছোট তারা যেন একটা কথায় উত্তরটা পেতে পারে। যেমন কাজী নজরুল কত গান লিখেছিল, বাহ, এটা ও এক কথায় পেয়ে যাবে। প্রশ্নটা অনেক বড়, যে প্রায় আমরা যে নজরুল ইনস্টিটিউটে যে প্রামাণিক তথ্য আছে সেখানে প্রায় 3200 মতো 3200। এটা নিয়ে অনেক কথা, অনেক প্রচলিত, অনেক 4000 4500 এরকম কথা আছে। রেকর্ডে কত? প্রায় 3200 প্রায় 32। এখন পর্যন্ত। তো এটি সেখানে লেখা আছে। কত গান তিনি একা সুর করেছেন? 690টার মতো। বাকিরা যেটা আপনি বললেন 56 জন। এখানে 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 56 জন সুরকার, তো জি, এখানে আমরা সব গানের সুরকার আমরা অনুসন্ধান করতে পারিনি। নজরুল ইনস্টিটিউট যে তথ্য, সরকারিভাবে যে তথ্য আমরা পাই, সেখানে আমরা 3200 গানের মধ্যে 1500 কিছু বেশি গান আমরা এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। স্বরলিপি হচ্ছে, গবেষণা হচ্ছে, আগামী দিনে আরও গবেষণা হবে, আরও স্বরলিপি কতগুলি হয়েছে? 55টা খণ্ড, যেখানে 25টি করে গান আছে। টোটাল কতগুলি তাহলে হলো? তাহলে 25-55 গুণ করলে যেটি হয় আর কি। তো আরও হচ্ছে, এখন আরও বেরোচ্ছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে আরও বাড়ছে। আমরা এখন যে আপডেটটা এখন ইনস্টিটিউটে গেলে জানতে পারবো আরও নতুন বের হয়েছে কিনা। তো এটা কাজ চলছে, এটা সরকারিভাবে কাজ হচ্ছে, অনেক সুন্দরভাবে স্বরলিপি হচ্ছে। এই যে কাজটা করে দিচ্ছে, এতে আমরা নজরুলকে সমৃদ্ধ করতে পেরেছি এবং নজরুলের সৃষ্টিকে আমরা সম্মান জানাতে পেরেছি। আমরা সঠিক সুরেও বানিয়ে গান করতে পারছি। তো ওই বই গ্রন্থটা মূলত এরকমই লেখা। নজরুলের ওস্তাদ সুধীন দাস কিছু কাজ করলেন স্বরলিপির উপর, তিনিই প্রথম। হ্যাঁ, তিনি প্রথম। এর পরবর্তীতে কি এই উচ্চতার আমাদের স্বরলিপিকার আছেন? আছে, সুদিন স্যার তো স্বরলিপি করেছেন, তারপরে আহসান মোর্শেক, তারপরে সেরিনা হোসেন, সালাউদ্দিন আহমেদ, এখন নতুন নতুন যে অনেকেই স্বরলিপি করছেন আমরা জানি। তো এনারা তো এগিয়ে এসেছেন। তারা সুরটা পাচ্ছেন কোথায় স্বরলিপি করার জন্য? স্বরলিপি করার জন্য মূল সুরটা নিচ্ছেন। নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড আছে, স্বরলিপি সত্যায়ন বোর্ড আছে। ট্রাস্টি বোর্ড যখন রেকর্ড পাওয়া যাচ্ছে, রেকর্ডগুলো তারা সিলেক্ট করে বোর্ডে যে কাকে দেয়া যেতে পারে, এটা কে কাজ করতে পারবে, তার সাথে যোগাযোগ করে তারপরে গানের রেকর্ডগুলো তাকে স্থানান্তর করা হয় তার কাছে। সেই রেকর্ড শুনে শুনে স্বরলিপি, অনেক কঠিন কাজ এটা। আপনার একটা গ্রন্থ রয়েছে শিল্প ও নন্দন তত্ত্ব, এটা সাহিত্য, সঙ্গীত সকলের জন্যই, নাটকের জন্য প্রযোজ্য। এইটার মধ্যে কিভাবে আপনি কি কি এনেছেন? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, নন্দন তত্ত্ব পড়তে গিয়ে আমি গ্রন্থ পাই না। এবং স্যাররা যে পড়িয়েছিল, যে তারা যে গ্রন্থ আবিষ্কারের জন্য বলেছিল আমাদেরকে, আমরা চেষ্টা করেছি। এই সমস্যাগুলো মাথায় নিয়ে আমি ভেবেছি যে সকল বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা নিয়ে তারপর আমি এটা তৈরি করেছি, যাতে করে সকল বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যারা পড়ছে তাদের জন্য কাজে লাগে। সেই জন্য আমি ওই সিলেবাসটা দেখেই গুছাবার চেষ্টা করেছি এবং অনেক কাজে লেগেছে অনেকের, এটা জেনে আমি খুশি হই। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ অবশ্যই ছেলেমেয়েরা পড়ে এবং এটা সেমিনারে আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সেমিনারে আছে, নজরুল ইনস্টিটিউটে আছে, তাদের লাইব্রেরিতে আছে। এটাই এখানে কি অ্যারিস্টটল, আমাদের যারা নন্দনতাত্ত্বিক যারা আছে তাদের চিন্তা যেগুলি এগুলি এসছে, মানে কার আপনার এখানে দার্শনিক জায়গায় বেশি ভিত্তি করেছে না শিল্পতাত্ত্বিক জায়গা থেকে? এখানে দুটোই আছে। ধরুন শিল্পের রূপ ও লাবণ্য, এটিকে আমরা কেমন করে দেখি, এখানে আমরা রূপটাকে কিভাবে আমরা জেনে এবং জানাচ্ছি, এবং লাবণ্যটা আমরা কোথায় খুঁজে বেড়াই, এই বিষয়গুলো আছে। তারপরে বিভিন্ন দার্শনিকের মতবাদ আছে, সবটা মিলিয়ে লিখেছি যাতে করে কাভার করা যায় আর কি। নিশ্চয়ই, আশা করি আমাদের পাঠকরাও জানবেন। তার একটা গ্রন্থ রয়েছে শিল্প ও নন্দনতত্ত্ব, এটা খুবই মোটামুটি ভালো মানে একটা গ্রন্থ। যারা শিল্পতত্ত্ব নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বইটা খোঁজ দেবেন। আলতাফ শাহনাজ, আপনি নাট্যগ্রন্থ করেছেন নৃত্যকী, এখানে কি কি আছে? এটা মানে মান্দিদের সৃষ্টিতত্ত্বের সঙ্গে মানে গারো যে নৃগোষ্ঠী রয়েছে তাদের যে নৃগোষ্ঠী রয়েছে তাদের সৃষ্টিতত্ত্ব এবং সংস্কৃতি তত্ত্ব, তাতারবুকা থেকে শুরু করে তাদের মানে সুর আবিষ্কার হলো কীভাবে, গান আবিষ্কার হলো কীভাবে, ওই মিথটাকে কেন্দ্র করে এখনকার বাস্তবতা। এটা কি অঞ্চল কি নেত্রকোনা বা শেরপুর, ঝিনাইগাতি? এগুলি ঝিনাইগাতি না, শেরপুর না, নেত্রকোনার একদম বিরিশিরি। আমি এটা 4 মাস ছিলাম, মানে একদম
ফিল্ডেই ছিলাম 4 মাস। তারপরে ওই অঞ্চলের একটা ক্যারেক্টারকে আমি ইয়ে করেছি, মানে একদম নাটকে নিয়ে হ্যাঁ নস্তুন পন্ত তাতার বোকা এই চরিত্রগুলিকে নিয়ে মিথোলজিকে নিয়েছি, কিন্তু মানুষগুলো মানে আমার যে ক্যারেক্টারগুলো আবার এই সময়ের, আচ্ছা চরিত্রগুলো এই সময়। এটা কি মঞ্চে পরিবেশিত হচ্ছে না, এটা মঞ্চে পরিবেশিত হয় নাই, এটা মঞ্চে পরিবেশিত হয় না। অনেকে আমাকে বলছে মঞ্চে পরিবেশন করবে, কিন্তু আবার বলছে যে আসলে গান এবং নাচ জানা মেয়ে লাগবে একসাথে, অভিনয় গান নাচ। কাব্য গীতলতা বেশি এখানে বর্ণাত্মকৃতিতে লিখেছেন, কৃতিতে লেখা, ফলে বলছে যে ওইটা পাওয়া যাচ্ছে না, ফলে ওটা। আপনি আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যদি আপনার পাঠকদের এবং দর্শকদের জন্য কিছু বলেন। বই কেনা, বই পড়া, এই চর্চাটা আমরা যেন পারিবারিকভাবেই গড়তে চেষ্টা করি, পরিবারের সাথে সঙ্গতি রেখেই চেষ্টা করি, কারণ জানার কোনো শেষ নেই। নতুন গ্রন্থের আলো আমাদেরকে ছড়িয়ে দিক, নতুন গ্রন্থের আবেশে আমরা যুক্ত হই, নতুন গ্রন্থ আবিষ্কারের চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই পৃথিবীর সকল কিছু শিল্প সংস্কৃতি ছাড়াও অনেক ধরনের গ্রন্থ আমরা বইমেলাতে নতুন করে আসে, যেগুলো সংগ্রহ করবেন, তাদেরকে জানবেন, তাদের উদ্দেশ্যে আপনাদের যে সংযোগ সেটিও সুন্দর থাকুক। আর এই আজকের এই আলোচনায় ডাকার জন্য আমি টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যাতে করে আমরা আলোকিত হই, আলোকিত করতে পারি মানুষকে, সেটি আমাদের চেষ্টা থাকবে। অশেষ ধন্যবাদ। আলতাফ শাহনাজ। এটা বইয়ের মাস, এটা ভাষা শহীদদের মাস। আমরা যেন বাংলা ভাষাটা শুদ্ধ করে লেখার এবং শেখার চেষ্টা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই দিকটা নজর দিই না অনেকেই, তো এই কাজটা যেন আমরা করি। আর আমরা যেন বই পড়ি, হ্যাঁ, যে কোনো ধরনের বই। অশেষ ধন্যবাদ, দারুণ করে বললেন। দর্শক, আলতাফ শাহনাজের কথা দিয়ে আমরা শেষ করি। আমরা ভাষার মাস চলছে, আমরা আমাদের ভাষা, ঐতিহ্য এবং আমাদের বাঙালির যেই শেকড়, তা যদি সমুন্নত রাখতে চাই, তাহলে নিজ সংস্কৃতির ভাষাকে সমুন্নত রাখতে হবে। আমার মায়ের ভাষাকে সমুন্নত রাখতে হবে, সেটা লেখ্যরূপে, কথ্যরূপে। আমাদের লোকজ সংস্কৃতি, লোকজ ভাষা সকলকে নিয়ে, এবং আমরা বলবো আদিবাসী ভাষা বা নৃগোষ্ঠীদের ভাষা, সকল ভাষা যেন মর্যাদায় সমুন্নত থাকে, সেই যেন আমরা অধিকার প্রতিষ্ঠা করি, সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা অনুষ্ঠান শেষ করছি। সবাইকে শুভরাত্রি।